আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো, ফিরে এলাম বিরতির পর। অতনুদার প্রশ্নে ফিরবো প্লিজ। আমরা লোকসভার বাদল অধিবেশন দেখছি, রাহুল গান্ধী বলছেন, উনি যখন বলতে শুরু করছেন মাইকটা বন্ধ করে দেওয়া হচ্ছে ভয়ে। দেখুন, সবথেকে উল্লেখযোগ্য বিষয় আমি আবারও বললাম, আপনার এর উত্তরটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন যে উনি বালখিল্যতার পরিচয় দিয়েছেন, এবং সেটা মোদীজি বলেছেন বলে নয়, আমরা দেখছি এই যে বাচ্চাদের মতো আচরণ, মানে অপরিপক্কতা, যে আমি বলতে যাচ্ছি মাইক বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কারা বলে জানেন তো? যাদের কাছে কোনো যুক্তি থাকে না, কোনো তর্ক থাকে না। অবশ্যই মাইক বন্ধ হয়ে গেলে বলবে, কিন্তু তিনি যে অসত্য ভাষণ সেখানে দিয়েছেন তার জন্য কিন্তু কেউ তাকে মাইক বন্ধ করেনি, তাকে বলেছে যে আপনি নিন্দা করুন, আপনি যে বক্তব্য দিয়েছেন তার আমরা নিন্দা জানাচ্ছি, আপনি এই বক্তব্য উইথড্র করুন। কিন্তু উনি অসত্য কথা বলছেন যে আমি যখনই বলছি মাইক বন্ধ হচ্ছে, এটা ভুল। উনি শুধু বলেছেন অযোধ্যা, আমার কাছে ভিডিওটা আছে, আপনি চাইলে দেখতে পারেন, অযোধ্যা, তারপরেই মাইকটা বন্ধ। উনি স্পিকারকে বললেন আমি অযোধ্যা বলেছি, তাতেই মাইকটা বন্ধ হয়ে গেছে। একদম আবার বলছি, উনি বলেছেন, এটা আমি স্বীকার করছি তো উনি বলেছেন, কিন্তু উনি সম্পূর্ণ অসত্য কথা বলেছেন। দেখুন, বারবার একটা কথা বলা হচ্ছে অযোধ্যাতে বিজেপি হেরে গেছে। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি আজকে আপনার ক্যামেরার মাধ্যমে। অযোধ্যার যে বিধানসভা সেখানে বিজেপি জিতেছে, হ্যাঁ, লোকসভা যে সিটটা ছিল সেটাই বিজেপি হেরেছে। দেখুন, এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র। মোদিজির নেতৃত্বে যে গণতন্ত্র চলছে সেটাই তার প্রমাণ। যারা বলেছিল যে সমস্ত ইভিএমকে ম্যানুকুলেট করা হয়েছে, সমস্ত জায়গায় নাকি বিজেপি ম্যানুকুলেশন করে জিতে যাবে, এর থেকেই প্রমাণিত যে যে বিচার ব্যবস্থা চলছে সেটা একদম গণতন্ত্রের ফলে কি 18 থেকে 12তে চলে এলেন। দেখুন, আবার এখানে তো উল্লেখযোগ্য কথা বলেছেন, খুব ভালো টপিক বলেছেন আপনি। দেখুন, আপনি যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, ভারতীয় জনতা পার্টির পার্সেন্টেজ বিগত নির্বাচনের থেকে কত পার্সেন্ট বেড়েছে সেটাও আপনি দেখতে পাবেন। কটা সিট পেয়েছেন? 12টা সিট পেয়েছি। অবশ্যই আমরা 18টা সিট ছিল, আমি বলছি তো 18টা সিট ছিল, আমরা 12টা সিট পেয়েছি। বিগত দিনে যে কটা বিধানসভায় আমরা এগিয়েছিলাম তার তুলনায় বর্তমানে আমরা কিন্তু অনেক বেশি বিধানসভায় এগিয়ে আছি, আপনি যদি দেখেন। আরেকটা জিনিস আপনাকে বলি অতনুদা, আমরা সমস্ত কিছুর পর্যালোচনা করছি, আমাদের দলও করছে কেন এই রেজাল্ট হলো, কিন্তু এখানে ওই ইন্ডিজোটের যারা দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিশ ফ্রাই খাওয়া সেটিং অপোজিশন বাম, সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিশ ফ্রাই খান দিল্লি গিয়ে, আর এই রাজ্যে বাম এসে তারা মমতা বিরোধিতা করে। তো সুতরাং তাদের যে ভোট ব্যাংক, তাদের যে পার্সেন্টেজ, আজকে 12টা সিটে আজকে ভোট পার্সেন্টেজ এদিক ওদিক হওয়ার জন্য বিজেপির এই রেজাল্ট। আপনি যদি 12টা সিট, আমি আপনাকে বলে দেবো, আপনি পর্যালোচনা করে দেখবেন, পর্যালোচনা করে যে 12টা সিটে বামেদের যে ভোট পার্সেন্ট, তারা তো নিজেরা 21টা সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারপরেও তারা তৃণমূলকে জেতানোর জন্য 12টা সিটে ভোটটাকে ম্যানিপুলেট করেছে। সুতরাং আপনাকে বুঝতে হবে দাদা, অবশ্যই আমাদের এই রাজ্যে আমরা ভেবেছিলাম যা রেজাল্ট হয়নি, কিন্তু ভারতবর্ষের বুকে করার যে কারণটা তুমি ব্যক্ত করতে চাইছো, তার মানে কি এটা কোথাও একটা আক্ষেপ 2019 রাম বামের ভোট এক হয়েছিল, এবার সেটা হয়নি? না না, আপনি ভুল করছেন, রাম বামের ভোটের ব্যাপার না। দেখুন, মানুষ মনে করেছিল যে বিজেপি একমাত্র বিকল্প, যে এই রাজ্যেও তৃণমূল কংগ্রেসকে প্রতিরোধ গড়ে তুলতে পারে, কিন্তু সেই জায়গা থেকে বামেরা ডেফিনেটলি আপনাকে বুঝতে হবে এখানে প্রার্থী নির্বাচনের একটা ব্যাপার আছে। তারা যেখানে বিজেপির যেখানে জেতার চান্স ছিল, যে যে জায়গায়, তারা তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য সেখানে সেই ক্যান্ডিডেট দিয়েছে যারা জিততে পারবে না কিন্তু তৃণমূলকে জিতিয়ে দিতে পারবে। সুতরাং এখানেই হচ্ছে বাম আর তৃণমূলের রংধনু জোট। এবং আমি আপনাকে আবার বলছি, এই ভারতবর্ষের বুকে বাংলায় একরকম রাজনীতি আর দিল্লিতে গিয়ে আর একরকম ফিশ ফ্রাই খাওয়া সেটিং করা রাজনীতি, এটা চলবে না। হতে পারে আমাদের হয়তো এই রেজাল্ট হয়েছে, কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস যে সিটটা পেয়েছে, যে আসনটা পেয়েছে, 29টা আসন, যেটা অতনুদা বলছিলেন আপনি, এই 29টা আসন পাওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এতগুলো সাংসদ মানুষ দিয়েছে, তারপরেও তিনি একজন প্রশাসক হিসেবে গণপিটুনি রোধ করতে পারছেন না। তার বিধায়করা মদত করছেন, একের পর এক দুষ্কৃতীদের, তৃণমূলের ঘনিষ্ঠ দুষ্কৃতীদের নাম আসছে, মহিলাদেরকে রাস্তায় ফেলে বেতের বাড়ি মারা হচ্ছে। এইটা করার জন্যই কি মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশের নিন্দা করেছেন, তিনি বলেছেন প্রশাসনিক ব্যর্থতা রয়েছে, এবং তুমি নিশ্চয়ই জেনে থাকবে হকার উচ্ছেদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 15 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে এবং 1 মাসের মধ্যে দ্রুত তাদের উন্নত স্থান করে দিতে হবে। এটাই তো মুখ্যমন্ত্রীর ভূমিকা। সৈকত বাবু, আপনি বলুন আমাকে, আপনি বলুন, আমি ধরুন আমি জানি না এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে, যদি পুলিশ ব্যর্থ হয় তাহলে সবার আগে যদি পদত্যাগ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। আর হকার উচ্ছেদ আমি ধরে নিলাম ভারতীয় জনতা পার্টি, আমি দায়িত্ব নিয়ে বলছি, বেআইনি হকারদের বসার পক্ষে নয়, বেআইনি ভাবে জবরদখল করার পক্ষে নয়, কিন্তু এই 13 বছর 3টে টার্ম চলছে এই রাজ্য সরকারের, তারা কি করছিলেন?
তারা কিভাবে করছিলেন এতদিন ধরে? তার ওখানকার মানুষ বলছে যখন পোর্ট ট্রাস্টের জমি খালি করার জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে বলছে ববি হাকিম বলেছে পুলিশ পেটাও। সুতরাং আপনাকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারাই কিন্তু এদেরকে কেউ কেউ নিজস্ব সুবিধার্থে, লোকাল নেতারা, পুলিশ প্রশাসন সবাই আজকে তাদেরকে বসতে সাহায্য করেছে, বেআইনি হকারদের থেকে টাকা পয়সা নিয়ে বসতে সাহায্য করেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ঘুমোচ্ছিলেন? তিনি জানতেন না 13 বছর ধরে যখন অপারেশন সানশাইন হয়েছিল বাম আমলে তখন তিনি এত প্রতিবাদ করেছিলেন হকার উচ্ছেদের বিরুদ্ধে, আর আজকে তিনি নিজে হকার উচ্ছেদ করছেন। আমরা বলছি হকারদেরকে বসার ন্যূনতম জায়গা দিতে হবে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে, তাদের ব্যবসা করে খাওয়ার জায়গা দিতে হবে। তাহলে এতদিন ধরে কেন তার পুলিশ প্রশাসন তাদেরকে বেআইনিভাবে বসতে দিয়েছে? আপনারা কি উচ্ছেদের পক্ষে না বিপক্ষে? আমরা বেআইনি উচ্ছেদের, বেআইনিভাবে যারা বসেছে তাই তো বলেছে বেআইনি যারা বসেছে তাদেরকে উঠে কিন্তু অতনুবাবু এক রাতের মধ্যে, কিন্তু অতনুবাবু কয়েক দিনের মধ্যে 13 বছর ধরে যেভাবে বেআইনিভাবে বসালো তাদেরকে প্রসেসড ওয়াইজ তাদেরকে যদি জায়গা না দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, ওরা ওঠেনি, তারপরে ওটা ভেঙে দেওয়া হয়েছে। যদি সত্যিই নোটিশ দেওয়া হয়ে থাকে তাহলে সেই নোটিশ কে না মেনে যখন এত বছর ধরে তারা এখানে বসেছে তখন পুরসভা কি করছিল, তখন পুলিশ প্রশাসন কি করছিল, তারা ব্যবস্থা নেয়নি কেন? তাদের পাশেই তো শুভেন্দু অধিকারী। ওয়ান ফাইন মর্নিং আমি মনে করলাম যে হ্যাঁ আমি 29টা সিট পেয়েছি, কিন্তু কলকাতা পুরসভার অন্তর্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা ভবানীপুরের মতো জায়গায় 70, 71, 72, 74-এর মতো জায়গায় আমি হেরে গেছি। গোটা কলকাতা জুড়ে সৌগত রায় নিজে স্বীকার করেছেন যে মানুষ তাদেরকে ভোট দেয়নি। সেইটার পরই তৃণমূল কংগ্রেসের মাথা ঘুরে গেছে, সরকারের মাথা ঘুরে গেছে। তারা ভাবছে না ভাই, যে হকাররা আমাদের ওপর, যে হকারদেরকে আমরা এতদিন ধরে অত্যাচার করেছি, তাদের থেকে টাকা লুটেছি, তাদেরকে আমরা আর রাখবো না, এখানে আমরা তাদেরকে সাইড করে দেবো, কারণ তারা আমাদেরকে ভোট দেয় না, তাদেরকে বসতে দিয়েছে এই সরকার বেআইনিভাবে। ভোটটাকে হাতিয়ার করতে চাইছে। দেখুন, হাতিয়ারের ব্যাপার না, আমরা বারবার বলেছি আপনাকে বুঝতে হবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি তারা কেন এই রাজ্যে এসছে। দেখুন সৈকত বাবু, দেখুন কেন আসছে আপনাকে বুঝতে হবে। এই রাজ্যে পার্থবাবুর মতো লোক, যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, এই রাজ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোক যারা দুর্নীতিতে জেলবন্দি হয়। আমি ধরে নিলাম অতনুবাবু আজকে যারা বলছেন, সৈকত বাবু যারা বলছেন আজকে যে এই ইডিসিবিআই তো বিজেপির পোশাক, ইডিসিবিআই বিজেপির নির্দেশে, আমি ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য তাদের কথা। যদি তাই হয়, মাথার উপর হাইকোর্ট রয়েছে, মাথার উপর সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্ট তো উচিত শিক্ষা দেবে সিবিআইকে, ইডিকে। কিন্তু সুপ্রিম কোর্টে যখন এই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া যান, এই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যার বিরুদ্ধে 100 কোটি টাকার আবগারি কেলেঙ্কারির অভিযোগ, এই হেমন্ত সোরেন যার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, জামিন পেয়েছেন কিন্তু হেমন্ত সোরেন এবং একদমই একদমই হাতিয়ার করেছে বিজেপি, গিয়েছে লোকসভায়, কিন্তু তার ফল না পাওয়া যায়নি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টে তারা জামিন পেয়েছেন, কিন্তু আপনি আমায় দেখাতে পারবেন সুপ্রিম কোর্ট কোথাও বলেছে বা স্টেটমেন্ট দিয়েছে যে তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল হয়েছিল, তাদের বিরুদ্ধে যত অভিযোগ সেগুলো সব মিথ্যে? বলতে পারবেন না, কারণ কোর্টের প্রসেসেই আছে, কেউ কাউকে জামিন দিতেই পারে। আপনি বলুন তো, যে নারী নির্যাতন আমরা সন্দেশখালীতে দেখেছি, সেই শাহজাহানকে ধরতে পুলিশের 50 দিন লাগে, অথচ আজকে আমি দেখলাম যে একজন, আজকে হয়তো বিগত দিনই দেখেছি তৃণমূল একজন কর্মী, সে অরূপ রায়ের বিরুদ্ধে কিছু ফেসবুক সোশ্যাল সাইটে সে এই ধরনের কথা বলেছে, যে বিরোধিতা করেছে, সেখানে কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের পুলিশ সেই তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করে নিল, তার নাম সম্ভবত এরশাদ। সুতরাং দলের মধ্যে তুমি যদি নেতা মন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলো তোমায় অ্যারেস্ট করব, কিন্তু শাহজাহান, জেসিবি, এরা যখন, তাজিমুল, এরা যখন মহিলাদের উপর চরম অত্যাচার করবে, কয়েকদিন আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকটা নাম বলেছে লোকসভায়, আপনি শুনে থাকবেন, চন্দ্রশেখর নাইডু, অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, এরা 3 জনে কোথায় ঢুকেছে জানেন? বলুন না। ওয়াশিং মেশিনে। আচ্ছা, স্পিকারকে বলা হয়েছে। আচ্ছা, এদের সম্পর্কে কিছু বলবেন? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, ওয়াশিং মেশিনে কারা ঢুকেছে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে না কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি তো বলছি আপনারা কোর্টে যান, আপনারা কোর্টে যান, কোর্টে যান কেন? সিবিআই আছে তো, এর বিরুদ্ধে যান। তাহলে বিজেপি ওয়াশিং মেশিন বলে, তাহলে আপনারা মেনে নিচ্ছেন যে আমরা ওয়াশিং মেশিন আছে, আমরা মেনে নেব, প্রয়োজনে আপনারা কোর্টে গিয়ে ওদেরকে সাজা দিন, আপনারা দিতে পারছেন না। বিজেপি যারা অপরাধী তাদেরকে কখনোই স্পেয়ার করে না, কজনকে সাজা দিয়েছে বিজেপি? কজনকে সাজা দিয়েছে? কিন্তু কারুর বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ, ধৈর্য রাখুন, তৃণমূল বলছে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী হলেও তারা পরে হলেও জেলে ঢুকিয়েছে। আপনি 2টো নাম বলুন বিজেপি জেলে ঢুকিয়েছে।
এই পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে কারা জেলে ঢুকিয়েছে, কারা অ্যারেস্ট করেছে? আপনি আমায় উত্তরটা দিন, কারা অ্যারেস্ট করেছে? আজকে এই শাহজাহানকে কে অ্যারেস্ট করেছে? সিবিআই। 50 দিন বাদে সিবিআই 50 দিন বাদে। সিবিআই পুলিশের থেকে ব্যর্থ। এই রাজ্যে শুনুন, যদি প্রশাসন কাউকে লুকিয়ে রাখে, লুকিয়ে রাখলে রাজ্য সিবিআই প্রশাসন আছে, কাউকে লুকিয়ে পুলিশের রাখে। অনেক উপরে সিবিআই, দেখুন, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, আমি আবার তারা কেউ আপনাকে ঘাস বলছি। কাটে না। আমি আবার আপনাকে বলছি, যারা বলে এই রাজ্যে সিবিআই কেন আসবে, পুলিশকে জিজ্ঞেস করে কেন তদন্ত করে না, তাহলে তারা কি করে বলছে সিবিআই এসে অ্যারেস্ট করুক? আর সব থেকে বড় কথা, এই রাজ্যে পার্থ চট্টোপাধ্যায়কে কারা অ্যারেস্ট করেছে? তৃণমূলের সরকারের যারা দুর্নীতিবাজ নেতামন্ত্রী না। বিজেপি কজনকে অ্যারেস্ট করেছে গোটা আমি তো দেশে? সেটাই বলছি, দুটো নাম বলুন। আমি সেটাই বলছি আপনাকে, সিবিআই কে আপনি অ্যারেস্ট করতে বিজেপি হয়েছে, গ্রেফতার তাহলে করেছে, কেন দুটো নাম রাজ্য বলুন। সরকারের সিআইডি করে? বিজেপি গ্রেফতার করেছে, দুটো নাম বলুন। আমি তো বলছি আপনাকে, তাহলে সিআইডি কেন গ্রেফতার করেনি? সিআইডি কেন গ্রেফতার করেনি তাদেরকে? দুটো নাম শুনে শেষ করব, বলুন। কোর্টে যাক তারা। রামভূমে আমরা দেখলাম বিজেপি জায়গাটা করতে পারলো না, তাহলে জগন্নাথ ধাম, আগামীকাল রথযাত্রা, আজ শনিবার, কাল রবিবার রথযাত্রা। উড়িষ্যায় কি রেজাল্ট হয়েছে সৈকত বাবু আপনি জানেন একেবারে, তাহলে সেক্ষেত্রে কি এখন মেন টার্গেটটা কি পুরী? না না, অর্থাৎ ওড়িশায় মেন টার্গেট বলে নয়, অবশ্যই উড়িষ্যাকে আমরা গুরুত্ব দিই, প্রথম দিন থেকে গুরুত্ব দিয়ে এসেছি। নতুন সরকার, সেখানে নবীন পট্টনায়কের সরকার ছিল, বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ অরিজিৎ দা, আমরা এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তবে ক্রস কুইজ সময় একেবারে শেষের দিকে। তবে সব শেষে এক বাক্যে এক কথা উত্তর দিতে হবে। কয়েকটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে প্রশ্ন এক বাক্যে দর্শকদের সামনে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, লোকসভায় একেবারে কোণঠাসা নরেন্দ্র মোদী? একদমই নয়। এনডিএ সরকার এসছে, আমাদের সিট কমেছে, কিন্তু এনডিএ সরকারই গঠন হয়েছে, আর ভারতবর্ষের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি হয়েছে। 240টা। সাংগঠনিক রদবদলের পথে কি বঙ্গ বিজেপি? সেটা দল সিদ্ধান্ত নেবে। যাকে এক সময় পাপ্পু বলেছিলেন সেই এখন বিরোধী নেতা। যিনি বিরোধী নেতা, আশা করব তিনি সাংগঠনিক শুধু নয়, তিনি কনস্ট্রাকটিভ আলোচনা করবেন, কিন্তু এই বালখিল্যতার পরিচয় দেবেন না। তাই জন্যই 100টা সিটও পার করতে পারেনি কংগ্রেস। রাজপথে বা ফুটপাথে নয়, রেল হকার উচ্ছেদ নিয়ে কি বলবে বিজেপি? দেখুন, আবার বলছি, আমরা বেআইনি জমি দখল বা সরকারি জমি দখলের বিরুদ্ধে, বেআইনিভাবে জমি দখলের বিরুদ্ধে, কিন্তু তার একটা প্রসেস আছে। ওয়ান ফাইন মর্নিং তাদেরকে হঠাৎ ইচ্ছা হলো, রেজাল্ট খারাপ হওয়ার পর তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, এর বিরুদ্ধে আমরা। ঘর ছাড়া বিজেপি কর্মীরা কবে বাড়ি ফিরবে? সেটা তো সরকার দায়িত্ব নিচ্ছে না। তাই ভারতবর্ষের বুকে বাংলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এমন একটা আচরণ করেন, বাংলাটা ভারতবর্ষের বাইরে। একেবারে অনেক ধন্যবাদ অরিজিৎ দাকে আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। ক্রসকিউর আরও একটি পর্বে আমরা আজকে বিজেপি মুখপাত্রের সঙ্গে কথা বললাম, এবং যে জায়গায় একেবারে অকপট স্বীকারোক্তি, যোগী রাজ্যে পুলিশের ব্যর্থতা রয়েছে, অর্থাৎ হাথরস কাণ্ড, যেখানে এত মানুষের মৃত্যু হয়েছে, সেই দায় বিজেপি যে নিয়েছে, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তাদের প্রতিনিধি, অর্থাৎ বিজেপি প্রতিনিধি, তিনিও একেবারে অকপট স্বীকারোক্তি তার দিলেন, অর্থাৎ সেই জায়গায় পুলিশের ব্যর্থতা ছিল। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকেও, ধন্যবাদ, এবং আপনাদেরকেও ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।